আসসালামু আলাইকুম। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আপনাদের সামনে একটি ভিডিও রিভিউ করব। বিবিসি বাংলা কর্তৃক প্রকাশিত এই ভিডিওটি আম এই ভিডিওর টাইটেল যেটি বা শিরোনাম যেটা সেটা হচ্ছে "গরুর মাংস কতটুকু খাওয়া নিরাপদ? স্বাস্থ্যকর উপায়ে কিভাবে খাবেন?" বিবিসি বাংলা। তো আম চলুন আমরা এই ভিডিওটি দেখি এবং এর মধ্যে উপস্থাপিত যে তথ্য সেগুলোকে পর্যালোচনা করি। আমি ফুল স্ক্রিন করে নিলাম। আর সঙ্গে আরেকটু জানিয়ে রাখি যে এই ভিডিওটির গতি আমি ১.৫ গুণ করে দিয়েছি যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা রিভিউটি শেষ করতে পারি। চলুন শুরু করি। সারা বছর সীমিত পরিমাণে মাংস খেলেও কোরবানির ঈদ এলে অনেকের লাল মাংস বা রেড মিট খাওয়ার পরিমাণ বেড়ে যায়। রেড মিট বলতে এখানে গরু, ছাগল, খাসি অথবা উটের মাংসকে বোঝানো হয়েছে। এই রেড মিটে থাকা ভিটামিন ও মিনারেলস যেমন শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ করে, তেমনি এতে থাকা কোলেস্টেরল ও চর্বির কারণে নানা স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও থাকে। সত্য এবং মিথ্যাকে মিশিয়ে দিলে তখন সেটা অত্যন্ত বিপজ্জনক বা অত্যন্ত ক্ষতিকর রকমের তথ্য হয় এবং এইখানে উপস্থাপিকা যে তথ্য প্রকাশ করলেন বা আমাদের সামনে দিলেন সেটা আসলে সত্য এবং মিথ্যার একটা সংমিশ্রণ। ভিটামিন, মিনারেলস যেমন আমাদের রেড মিট থেকে আমরা পাই, সঙ্গে উনি কোলেস্টেরল এর কথা এবং ফ্যাট এর কথা বললেন যে এগুলো পেটে থাকলে এগুলো আমাদের জন্য ক্ষতিকর। এইগুলোকে ক্ষতিকর দাবি করতে গেলে যে রকমের অ্যাম প্রমাণ আমাদের সামনে থাকা দরকার, সেইরকম প্রমাণ আসলে কোথাও নেই। বরং লাল মাংস খেয়ে চর্বিযুক্ত লাল মাংস খেলে সেটা যে মানুষের জন্য উপকারী তার সপক্ষে প্রমাণ রয়েছে। ঐতিহাসিকভাবে আমরা যদি চিন্তা করি মানুষ যখন কৃষিকাজ জানতো না তখন মানুষ প্রধানত মাংস খেয়ে বেঁচে ছিল এবং সেটা ছিল প্রায় ২০ লক্ষ বছর। তো বিজ্ঞানীরা দাবি করেন যে মানুষ পৃথিবীতে যতদিন বিচরণ করছে তার ৯৯.৬% সময় লাল মাংস খেয়ে বেঁচে ছিল। আর গত এই ০.৪% সময়ে আমরা মাংসের পাশাপাশি অন্য শাকসবজি, ঘাসপাতা এই সমস্ত খেতে শুরু করেছি বা শস্য খেতে শুরু করেছি। তো তার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা খুব নির্ভরতার সঙ্গে বলেন যে লাল মাংস আসলে মানুষের জন্য কোনোভাবেই ক্ষতিকর নয়। এর মধ্যে থাকা চর্বি বা এর মধ্যে থাকা কোলেস্টেরল কোনোটাই আমাদের জন্য ক্ষতিকর নয়। আর আমরা যদি একটু পেছন ফিরে দেখি মাত্র আ ১০০ বছর ১৫০ বছর আগেও যদি আমরা দেখি তাহলে দেখব পৃথিবীতেই এমন জাতি ছিল যারা শুধুই মাত্র লাল মাংস খেয়ে জীবন ধারণ করতেন। তো সুতরাং এবং তাদের মধ্যে গবেষকরা যখন গিয়েছেন এবং দেখেছেন তাদের মধ্যে কোন রকম আ যে আমরা বর্তমানে যে আ দীর্ঘমেয়াদী ক্রনিক অসুখগুলোতে ভুগি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ইত্যাদি, সেই জনগোষ্ঠীগুলোর মধ্যে প্রায় দেখাই যেত না। যেটা নিশ্চিত বা যেটা নির্দেশ করে যে লাল মাংস খাওয়াটা আমাদের জন্য আসলে ক্ষতিকর নয়। যাই হোক, চলুন ভিডিওর পরবর্তীতে উনারা কোন প্রমাণ উপস্থাপন করেন কিনা আমরা দেখি। বিশেষ করে যারা হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা স্থূলতায় ভুগছেন, তাদের জন্য রেড মিট খাওয়া বিপদ ডেকে আনতে পারে। অ্যা এই কথাটা ভুল। আরেকবার বললাম। তাই বলে গরুর মাংস বা যেকোনো রেড মিট খাওয়া কি পুরোপুরি ছেড়ে দেবেন? একদমই না। কিছু নিয়ম মেনে চললে সবাই কম বেশি গরুর মাংস বা যেকোনো রেড মিট খেতে পারেন। এক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেই বিষয়গুলোই ব্যাখ্যা করব আমি, সঞ্জনা চৌধুরী। গরুর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ, ভিটামিন এবং খনিজ উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দাঁত, হাড় ও মাংসপেশি সুগঠিত করে, ত্বক, চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে, দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে। এত ভালো জিনিস মানে সব দিকেই উপকার করে, কিন্তু এটা আবার আপনার ক্ষতি করবে। একটু উম বিষয়টা মাথায় রাখবেন। গরুর মাংস রক্ত স্বল্পতা দূর করে শরীরে শক্তি সরবরাহ করে, পাশাপাশি শরীরের বৃদ্ধি ও বুদ্ধি বাড়ায়, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এমন অনেক পুষ্টিগুণ থাকার পরেও অতিরিক্ত গরুর মাংস খেলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ প্রমাণ চাই। যদি এই কথাটি বলার সঙ্গে কোনো অ্যা নিয়ন্ত্রিত পক্ষপাত মুক্ত গবেষণার অ্যাম রেফারেন্স তারা দিতে পারতেন যে কোনো গবেষণায় মানুষকে লাল মাংস খাইয়ে দেখা গিয়েছে যে তাদের স্বাস্থ্য হানি হয়েছে, তাহলে এই কথা গুরুত্ব দেয়া যেত। কিন্তু সেরকম কোনো প্রমাণ নেই আসলে। সুতরাং এই দাবিটা এইভাবে করা যায় না। কিন্তু বিবিসি বাংলার মতন একটি প্রতিষ্ঠান এই দাবি করছে এবং এইরকম দাবিযুক্ত তথ্য সাধারণ মানুষের জন্য প্রচার করছে দেখে আমি খানিকটা হতাশ। গরুর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, যা রক্তচাপ বাড়িয়ে দেয়, আর উচ্চ রক্তচাপ থেকে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতা দেখা দিতে পারে। গরুর মাংসে রয়েছে প্রচুর সোডিয়াম যা রক্তচাপ বাড়িয়ে দেয়। কথাটি একেবারেই আসলে অ্যাম অ্যাম কি বলবো এটা ঠিক মিথ্যে দাবি করা যাবে না। তবে সমস্যাটি হচ্ছে যে যারা এই বিষয়টি বোঝেন না তারা এইরকম অন্ধের মতন কথা বলেন। সোডিয়াম লবণ বা সোডিয়াম জিনিসটি আমাদের রক্তচাপ খানিকটা বাড়ায়, কিন্তু সেটা অতি অল্প সময়ের জন্যে। যার রক্তচাপ ১৪০
১ চামচ লবণ তিনি যদি পানিতে গুলিয়ে খেয়ে ফেলেন, সোডিয়াম যদি তার দেহে তাতে বেড়ে যায়, তাহলে সেই ১৪০ এর জায়গায় রক্তচাপ হয়তো বেড়ে ১৪২, ১৪৫ হতে পারে। কিন্তু সেটাও হবে ০.৫ ঘন্টার জন্যে, ৪০ মিনিটের জন্যে বা ১ ঘন্টার জন্যে। এরপরে রক্তচাপটা আবার পূর্বের জায়গায় ফিরে আসে। তো উনারা এই বিস্তারিত না দিয়ে শুধুমাত্র এই অল্প একটু কথা বলে ছেড়ে দেন এবং এই তথ্যের কারণে, এই তথ্যের তথ্যকে বিশ্বাস করার কারণে অনেক মানুষ বিপদে পড়ে। বাংলাদেশেই পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মানুষ এই যে সোডিয়াম ঘাটতিজনিত সমস্যায় ভোগেন, আ বা সবথেকে বেশি বলা হয়তো ঠিক হবে না। যে সবথেকে বেশি যেই দেশগুলো এই সোডিয়াম ঘাটতিজনিত কারণে ভোগে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বাংলাদেশে বয়স্কদের মাঝে, মাঝেই দেখবেন হাসপাতালে ভর্তি হয়েছে। কেন কি হয়েছে? সোডিয়াম ইমবল এ স ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে। যার অর্থ হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে লবণ আসলে খাননি। লবণ মানুষের দেহের জন্য এত গুরুত্বপূর্ণ যে প্রতিদিন আমাদের লবণ খাওয়া দরকার। আর লবণ দেহে আ দেহ যদি আমরা সঠিক খাদ্যাভ্যাসে জীবনযাপন করি, সঠিক জীবনধারা অনুসরণ করি, তাহলে লবণ আমার দেহের প্রয়োজন মতো দেহে থাকবে, বাকিটা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাবে। যদি আমরা সঠিক খাদ্যাভ্যাসটাকে অনুসরণ না করি, তাহলেই লবণ দেহে জমে গিয়ে প্রেশার খানিকটা বাড়াতে পারে। সুতরাং দোষটা লবণের নয়, দোষটা হচ্ছে আমাদের অন্য অভ্যাসগুলোর। সুতরাং এই যে তথ্য উনি দিলেন, এই তথ্যের ভিত্তিতে অনেকেই হয়তো লবণ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, যেটা তার জন্যে মৃত্যু ডেকে আনতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসলে, অত্যন্ত ভয়ানক বিষয়। পারে। গরুর মাংসে যে কোলেস্টেরল থাকে সেটি বেশি বেড়ে গেলে হার্টের শিরায় জমে যায় এবং রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে। এই কথাটি একেবারে ডাহা মিথ্যে কথা। মানে রক্তে এই কোলেস্টেরল বেড়ে গেলেই আ এটা আমাদের আর্টারিতে জমে যায়। এটা একেবারে ডাহা মিথ্যে কথা। এর সপক্ষে আসলে কোনো প্রমাণ নেই। আ বিজ্ঞানীরা একসময় ধারণা করেছিলেন যে, এই যে রক্তের নালীতে যে জমে যাওয়া যে প্লাক, সেই প্লাকটা এই কোলেস্টেরল দিয়ে তৈরি হয়। কিন্তু পরবর্তীতে যখন এটা নিয়ে বিস্তারিত গবেষণা করা হলো, তখন দেখা গেল সেখানে ওই কোলেস্টেরল যেটাকে আমরা বলি বা খারাপ কোলেস্টেরল যেটাকে বলা হয় এলডিএল, দেখা গেল এর ভিতরে আসলে এলডিএল এর থেকেও এলপি লিটল এ বলে আরেকটা জিনিস যেটা এলডিএল এর মতোই দেখতে খানিকটা, সেটা থাকে সবথেকে বেশি। এবং এই পুরো ঘটনাটাই আসলে এই যে প্লাক জমে যাওয়ার ঘটনাটা আমাদের জীবনধারার সঙ্গে সম্পর্কিত। আ এই পর্যন্ত বেশ কয়েকটি গবেষণা করা হয়েছে। একটি গবেষণার কথা আমি আপনাদেরকে চট করে উল্লেখ করি। ২০০৯ সালে প্রকাশিত গবেষণা। সেখানে তারা দেখিয়েছিলেন যে আ হার্ট এই যে প্লাক জমে যাওয়ার কারণে বা হৃৎপিণ্ডে ব্লক হওয়ার কারণে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন যে মানুষগুলো, তাদের প্রায় ৭৫ ভাগের এলডিএল কোলেস্টেরল ছিল স্বাভাবিক। কথাটা খেয়াল করবেন। এলডিএল কোলেস্টেরল ছিল স্বাভাবিক, অথচ তারা হার্ট অ্যাটাক করে মরে গিয়েছেন। তাদের হার্টে ব্লক ছিল। সেটা কি করে সম্ভব? যদি এলডিএলটাই এই কোলেস্টেরলটাই বিপদ হয়, তাহলে স্বাভাবিক থাকার পরেও এটা কি করে হলো? যার মানে অন্যভাবে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে ধারণাটি, এই ধারণাটি আসলে ভুল এবং এই ধারণাটি তারপরেও ডাক্তার যারা মুখস্থ করে এসেছেন তারা বলেই চলেছেন। পুষ্টিবিদদেরকেও এটা মুখস্থ করানো হয়েছে। তারাও এই কথা বলেই চলেছেন। তাতে সাধারণ মানুষ আপনি আমি আমরা ভুগছি, আমরা মরছি। এতে হার্ট পর্যন্ত রক্ত চলাচল করতে পারে না, অক্সিজেনের অভাব হয়, যার কারণে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বহু গুণে বেড়ে যায়। আর্কাইভ অফ ইন্টারন্যাশনাল মেডিসিনের এক গবেষণায় বলা হয়েছে, যারা গরুর মাংস বেশি খান তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে। এটাও একটা ঝুঁকি বেশি থাকে। এটা ওই যে কি বলে যে প্রমাণিত গবেষণা তা নয়। এখানে যেহেতু ঝুঁকি শব্দটা ব্যবহার করা হয়েছে, যদিও ঝুঁকি শব্দটা এখানে ব্যবহার করা আসলে appropriate নয়, এটা সঠিক নয়। ঝুঁকির ব্যাপারটা হচ্ছে যখনই আমরা বলি ঝুঁকি তার মানে আমরা এখানে একটা কারণগত সম্পর্ক তৈরি করি। রেড মিট খেলে ক্যান্সার হবে যদি এরকম বা রেড মিটটা আসলে ক্যান্সারের কারণ যদি এই কথা আমরা প্রমাণ করতে পারি, তখন বলতে পারি যে মাংস বেশি খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়বে। কিন্তু আ এই যে এই তথ্যগুলো যেই গবেষণা থেকে এসছে, সেই গবেষণাগুলো হচ্ছে এপিডেমিওলজিক্যাল গবেষণা। বলতে পারেন সহজ কথায় আবর্জনা। একেবারে গার্বেজ। এই জাতীয় গবেষণার উপর ভিত্তি করে সাধারণ মানুষকে এইরকম তথ্য দেওয়া নিয়মই নেই। আম এই জাতীয় গবেষণাগুলো থেকে যে উপাত্ত পাওয়া যায়, তার উপর ভিত্তি করে থিওরি, নতুন ধারণা বিজ্ঞানীরা তৈরি করতে পারেন, যেই ধারণাকে পরীক্ষা করার জন্য তৈরি করা। অর্থাৎ এই জাতীয় গবেষণাগুলোর যে থিওরি তারা দেন বা এই জাতীয় গবেষণাগুলো যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তটা আসলে আরেকজন গবেষকের পরীক্ষার বিষয়। এটা সাধারণ মানুষের জানার বিষয় না। অথচ আমরা এই irresponsible বা অ্যা অবিবেচ অবিবেচকের মতন এই তথ্য সাধারণ মানুষকে দিয়ে পথভ্রষ্ট করি। এছাড়া গরুর মাংস বেশি খেলে টাইপ 2 ডায়াবেটিস, মুটিয়ে যাওয়া, আর্থ্রাইটিস, হজমের সমস্যা, টাইপ 2 ডায়াবেটিসের জন্য গরুর মাংস খেলে টাইপ 2 ডায়াবেটিস হবে। এটার মতন মানে আহাম্মকি কথা দুনিয়াতে আর খুঁজে পাবেন না।
ডায়াবেটিস রোগটা হচ্ছে যখন আপনার রক্তে চিনি বেড়ে যায়। চিনির মাত্রা অনিয়ন্ত্রিত থাকে। আর গরুর মাংসে চিনির পরিমাণ অতি সামান্য যদি কিছু থাকে। সুতরাং গরুর মাংস খেলে আপনার রক্তে চিনি বাড়বে। এই দাবিটি এর মতন মানে আহামুকি দাবি আর হয় না। কিন্তু কিছু আ লোক রয়েছেন, কিছু আম স্বনামধন্য ডাক্তার রয়েছেন, এই দাবি তারা করেন। এইরকম দাবি করার জন্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি ১০০ জন মানুষকে নিয়ে ২ বছর ধরে এই লাল মাংস খাওয়ান এবং তারপর দেখান যে শুধুই মাংস খাওয়ার ভেদাভেদের কারণে যারা বেশি খেয়েছেন তাদের ডায়াবেটিস হয়েছে আর যাদের কম মাংস খেয়েছেন তাদের ডায়াবেটিস হয়নি। এটা প্রমাণ করুন। তাহলে আপনারা এই দাবিটা করতে পারবেন। কিন্তু সেরকমভাবে গবেষণা করা হয়নি। অথচ উনারা এই দাবিগুলো করছেন। গ্যাস্ট্রিক, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ত্বকের সমস্যা ইত্যাদি নানা জটিলতা দেখা দিতে পারে। এই কথাগুলোর সবগুলোই আসলে অ্যা ভিত্তিহীন কথা। অর্থাৎ যেই রকম গবেষণার অ্যাম উপাত্ত না থাকলে আমরা এই দাবিগুলো করতে পারি না। এই কথাগুলো আসলে সেরকম গবেষণা থেকেই অ্যা এসছে। না আমি কথাটা কি ঠিক বুঝিয়ে বলতে পারলাম? অর্থাৎ আম এরকম দাবি করার জন্য যেরকম গবেষণা প্রয়োজন সেরকম গবেষণা আসলে নেই। সুতরাং এই দাবিটা অত্যন্ত আম একটা অবিবেচকের মতন দাবি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হলো। বেশি সমস্যায় পড়তে পারেন পাইলসে আক্রান্ত রোগীরা। এক্ষেত্রে কতটুকু রেড মিট খাওয়া স্বাস্থ্যকর এবং কোন উপায়ে মাংস খেলে ঝুঁকির আশঙ্কা কমে যাবে তেমন কয়েকটি টিপস তুলে ধরা হলো। এই পাইলসের ক্ষেত্রে পাইলসের রোগীদের ক্ষতি হবে। এ বিষয়ে যদি উনারা একটু গবেষণা করতেন, তাহলে দেখতে পেতেন যে অ্যা এই পাইলস মানে হচ্ছে যে আমাদের পায়ুপথে কতগুলো তৈরি হয়, এই কি যেন মাংসস্ফীতি তৈরি হয় যেগুলো পরবর্তীতে বিভিন্ন রকমের সমস্যা করে এবং এই ক্ষেত্রে দাবি যেটা যে মাংস খেলে আমাদের পাইলসের অসুবিধা হবে কেন? কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য হবে। কোষ্ঠকাঠিন্য হলে আমাদের মল যখন পায়ুপথ দিয়ে বেরিয়ে যাবে তখন চারপাশে আম ব্যাপারটাকে কঠিন করে ফেলবে। মজার ব্যাপার হচ্ছে গবেষণায় দেখা গিয়েছে যে যদি কাউকে শুধুই মাত্র মাংস খাওয়ানো হয়, তার কিন্তু এই কোষ্ঠকাঠিন্য হয় না। বরং যাকে উদ্ভিদের সঙ্গে মাংস খাইয়ে দেয়া হয়, তাদের ক্ষেত্রেই কোষ্ঠকাঠিন্য হয়। একটি গবেষণা, নিয়ন্ত্রিত গবেষণা করা হয়েছিল এই ফাইবার বা আঁশযুক্ত খাবার আমাদেরকে খেতে বলা হয় খুব করে। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদেরকে বেশি করে খেতে বলা হয়। এবং এই গবেষণাতে আ ৬০ জন মানুষকে নিয়ে গবেষণাটি করা হয়েছিল, যাদের কোষ্ঠকাঠিন্য ছিল। কি কারণে কেউ জানে না। সেই কোষ্ঠকাঠিন্য যখন তারা এই ফাইবার খাওয়া বন্ধ করে দিলেন, তখন তাদের কোষ্ঠকাঠিন্য সেরে গেল। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। একদম পুরো উল্টো কথা। গবেষণাতে উল্টো ফল এসছে কিন্তু আমরা এখনো বলে চলেছি যে আঁশ খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হবে। কোন দুনিয়ায় আছি? Dear future me, I এর hope মধ্যে when আবার you read this, অ্যাডভার্ট you have চলে এলো। achieved a dream of studying abroad. 1, 2, 3 I know স্কিপ। কুরবানির ঈদ, বিয়ে বাড়ি বা যেকোনো ভুরি ভোজের পার্টি যাই হোক না কেন, কখনোই প্রতিদিন একটানা মাংস খাওয়া যাবে না। বিশেষ করে রাতে রেড মিট এড়িয়ে চলাই ভালো। পুষ্টিবিদ চৌধুরী তাসনিম হাসিনের মতে গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো সপ্তাহে ২ দিন, মোট ৩ থেকে ৪ বেলা। চৌধুরী তাসনিম হাসিন পুষ্টিবিদ। উনি আসলে অ্যা ওই মুখস্থ করে পাস করে এসেছেন নিশ্চয়ই। কিন্তু পুষ্টি নিয়ে, পুষ্টি বিষয়ে যে গবেষণাগুলো হচ্ছে, সাম্প্রতিক যে গবেষণাগুলো হয়েছে আমেরিকাতে, ইউরোপে, ইউকেতে কার্নিভোর নামে যে একটি দল তৈরি হয়ে গিয়েছে, যেখানে লাখ, লাখ মানুষ শুধুই মাত্র মাংস খেয়ে বাঁচে এবং বছরের পর বছর বেঁচে আছে। কেউ, কেউ ৬০ বছর ধরেও শুধুই মাংস খেয়ে বেঁচে আছেন। এইরকম মানুষগুলো সম্পর্কে উনার কোনো ধারণা নেই। এদের উপরে করা যে গবেষণাগুলো হচ্ছে সেগুলোর বিষয়ে উনার কোনো ধারণা নেই। ইনুইট নামে যে জাতি যাদেরকে আমরা একসময় এস্কিমোস বলতাম, আ কানাডার উত্তর অংশে তারা বসবাস করতেন বা করেন। তারা একসময় শুধুই মাত্র মানে সারা বছরে শুধুই মাত্র মাংস খেয়ে বেঁচে থাকতেন এবং তাদের কোনো সমস্যা দেখা যায়নি। ১৯২৭ এবং ২৮ সালের মধ্যে ভিলিয়ালমোর স্টেফানসন নামে এক ভদ্রলোক এই বিষয়টিকে আম আ আমেরিকার নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে নিজেকে বন্দী করে রেখে প্রমাণ করে দেখিয়েছিলেন যে শুধুই মাত্র মাংস খেয়ে মানুষ নিশ্চিন্তে বাঁচতে পারে যদি মাংসটা হয় চর্বিযুক্ত লাল মাংস। গরুর মাংস তিনি এবং তার একজন কলিগ দুজনে তারা ১ বছর ধরে গবেষকদের দৃষ্টির সামনে নিজেদেরকে ১ম ৩ মাস একেবারে পুরোপুরি হাসপাতালে বন্দী রেখে, একটা ঘরের মধ্যে হাসপাতালে ৩ মাস ওনাদেরকে বন্দী করে রাখা হয়েছিল। সেই সময় শুধুই তাদেরকে লাল মাংস এবং চর্বিযুক্ত মাংস খেতে দেয়া হতো। আর কিচ্ছু দেয়া হতো না। লবণ সঙ্গে দেয়া হতো। আর কিছু না। তো সেটা খেয়ে তারা ৩ মাস পরে গবেষকরা যখন দেখলেন যে তাদের স্বাস্থ্যগত কোনো ক্ষতি হচ্ছে না, তখন তাদেরকে বলা হলো যে, "তা আপনারা স্বাধীনভাবে জীবনযাপন করুন কিন্তু মাংস ছাড়া কিছু খাবেন না।" তো
তারা যেহেতু এই গবেষণায় তারা নিজেরাই আসলে উৎসাহ করে অংশগ্রহণ করেছিলেন, তারা বাকি বছরটাও মাংস খেয়েই কাটান এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মানে নিশ্চিতভাবে নিশ্চিত করা হয় যে তারা মাংস ছাড়া কিছু খাননি এবং ফলাফলে দেখা গেল তাদের স্বাস্থ্য এত ভালো যেটা কিনা গবেষকদের স্বাস্থ্যের থেকেও ভালো। তো বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এই জাতীয় গবেষণা সম্পর্কে এই কি যেন নাম হাসিন কি যেন বললেন, উনি হয়তো জানেন না। তো না জেনে এই উল্টোপাল্টা কথা সাধারণ মানুষকে বলা বা উপদেশ আকারে দেওয়া এটা রীতিমতো আসলে আ আইনগতভাবে অপরাধ হওয়া উচিত। এই 2 দিনে আপনি মোট 154 গ্রাম গরুর মাংস খেতে পারবেন এবং সপ্তাহে ওই 2 দিন প্রতি বেলায় আপনার পাতে মাংসের পরিমাণ হবে 16 থেকে 26 গ্রাম। আরো সহজ করে বললে গার্বেজ। প্রতি বেলায় ঘরে রান্না করা মাংস 2-3 টুকরার বেশি খাবেন না। মাংসের যদি ভাতের সঙ্গে পোলাও বা বিরিয়ানির সঙ্গে মাংস খান সেটা অত্যন্ত ক্ষতিকর। প্রোটিন এবং ফ্যাট এবং কার্বোহাইড্রেট ৩ টাকে একত্র করে খেলে মানুষের দেহে ক্ষতি হয়। বিশেষ করে যাদের স্বাস্থ্য খারাপ, যাদের ডায়াবেটিস হয়েছে, উচ্চ রক্তচাপ আছে, মেটাবলিক সিন্ড্রোমে যারা ভুগছেন তাদের জন্য এটা খুব ক্ষতিকর। যারা সুস্থ মানুষ তারা ১ দিন ২ দিন খেয়েও সেরে যেতে পারি। খুব বেশি অসুবিধা হয় না। কিন্তু মাংস খাওয়ার সবথেকে ভালো পথ যেটা, সবথেকে উপকারী উপায় যেটা সেটা হচ্ছে শুধুই মাংস খাওয়া। যখন মাংস খাবো তখন শুধুই মাংস খাবো। তখন আমরা সঙ্গে ভাত খাবো না। মাংসের সঙ্গে চর্বি একত্র করে খেলে সেই মাংস হজম ভালো হয়। সেই মাংস আমাদের দেহ আরো বেশি ভালো ব্যবহার করতে পারে। মাংস থেকে আমরা উপকারটা বেশি পাই। সুতরাং আমরা চর্বিযুক্ত মাংস খেতে পারি। কিন্তু সঙ্গে রুটিটা খাবেন না, পরোটাটা খাবেন না, বিরিয়ানি বানিয়ে খাবেন না, পোলাও দিয়ে মাংস খাবেন না। বিয়েবাড়িতে গেলে একদিন না হয় খেতে পারেন। কিন্তু রেগুলার যদি এই কাজ করেন তাহলে স্বাস্থ্য ক্ষতি হবে। ক্ষতিটা কিন্তু হচ্ছে আপনার কার্বোহাইড্রেটের কারণে। কিন্তু দোষটা গিয়ে পড়ে মাংসের ঘাড়ে। ঠিক আছে? তো এই বিষয়টি খেয়াল রাখবেন। এই যে সংখ্যা উনারা উল্লেখ করেছেন, আপনি দিনে যদি এক বেলায় মাংস খান, অন্য সঙ্গে কিছু না খান, আপনি ০.৫ কেজি মাংস যদি খেতে পারেন, আপনি সেটাও খেতে পারেন। আমার একটা ফোন চলে এলো আবার। অ্যা আমি এই ফোনটা এখন নিতে পারব না। একটু পরে কথা বলব ইনশাআল্লাহ। তো গেল এই বিষয়টি। চলুন তারপরের কথাগুলো শুনি। টুকরোগুলো হবে মাঝারি আকারের। তবে আপনি যদি ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা কিডনি রোগে আক্রান্ত হন, তাহলে চিকিৎসকের কাছে মাংস খাওয়ার পরিমাণটি জেনে নেওয়া ভালো। তারা আপনার বয়স, ওজন ও শারীরিক পরিস্থিতি বুঝে রেড মিট খাওয়ার পরিমাণ ঠিক করে দেবেন। চিকিৎসকরা যেহেতু এই নতুন গবেষণাগুলো সম্পর্কে আসলে বিশেষ ওয়াকিবহাল না। উনারা বইয়ে যা মুখস্থ করে এসেছেন সেই কথাগুলোই বলেন। সে কারণে উনাদের দেয়া তথ্য অনুসরণ করলে আপনার উপকারের পরিবর্তে অপকার হবার সম্ভাবনা আসলে বাড়বে। বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। সাধারণত সপ্তাহে 1 থেকে 2 বেলা মাংস খেলে তেমন ঝুঁকি নেই। তবে চিকিৎসকরা যদি আপনাকে রেড মিট খেতে নিষেধ করেন, তাহলে খাবেন না। আ আপনি যদি ওই আমি যেভাবে বললাম সেভাবে মাংস খান, সপ্তাহে প্রতিদিন ৩ বেলা করে মাংস খেলেও আপনার বিশেষ অসুবিধে হবে না। এ পর্যন্ত গবেষণায় তাই দেখা গিয়েছে। যদিও মাংস যারা খান তাদের আসলে দিনে ৩ বেলা খাবার প্রয়োজন হয় না। মাংস খেলে আমাদের দেহ পুষ্টি এমন চমৎকারভাবে পায় যে ক্ষুধা পায় না। চর্বিযুক্ত মাংস খেলে সেজন্য দেখা যায় যারা এইরকম জীবন ধারণ করেন, তারা দিনে ১ বেলা বা কেউ হয়তো ২ বেলা খান। তার বাইরে তারা আর কিছুই খান না। মানে তাদের আর খাবার প্রয়োজন হয় না। ওই স্ন্যাকিং করা বা এখানে নাস্তা খাওয়া, সেখানে নাস্তা খাওয়া, চায়ের সঙ্গে বিস্কিট খাওয়া এই সমস্ত তাদের লাগে না এবং সেগুলো থেকে তারা মুক্ত থাকেন। তো যাই হোক মূল কথা যেটা সেটা হচ্ছে যে মাংস খাওয়ার সময় আপনার এই দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের একটি হেলথ জার্নাল থেকে জানা গেছে, গরুর শরীরের 2টি অংশে চর্বির পরিমাণ অনেক কম থাকে। একটি হলো গরুর পেছনের রানের ওপরের ফোলা অংশের মাংস, যেটাকে রাউন্ড বলা হয়, এবং পেছনের দিকের ওপরের অংশের মাংস, যেটাকে সিরলয়েন বলা হয়। অন্যদিকে গরুর মাংসের মগজ, কলিজা কিংবা ঝোলে সবচেয়ে বেশি চর্বি থাকে, তাই খাওয়ার সময় এগুলো এড়িয়ে চলাই ভালো। চর্বিযুক্ত মাংস মানুষের জন্য আসলে অত্যন্ত উপকারী। সেজন্যে আপনি যদি দেহের পুষ্টি চাহিদা বিশেষ করে মিটিয়ে নিতে চান, তাহলে এই চর্বিযুক্ত যে অংশগুলো ব্রেইন, আপনার হার্ট, তারপরে আ আ অন্যান্য যে অর্গানগুলো রয়েছে কিডনি, তারপরে এইগুলো আপনি যদি খান তাহলে লিভার, কলিজা অত্যন্ত উপকারী। তবে লিভারটা অবশ্য প্রতিদিন না খাওয়া ভালো। কারণ কেউ দাবি করেন যে এতে আমাদের দেহে কিছু আ নিউট্রিয়েন্ট আছে যেগুলো বেশি জমে যেতে পারে। তো আম সুতরাং আমরা যদি ধরুন সপ্তাহে ১ দিন ১ মুঠ পরিমাণ লিভার খাই আর বাকিটা মাংস খাওয়ার উপর ভিত্তি করে থাকি তাহলে নিরাপদ থাকা যায়। তো যদিও মাঝে মাঝে পরীক্ষা-নিরীক্ষা করে বা রক্ত পরীক্ষার মাধ্যমে যদি আমরা দেখে নিতে পারি তাহলে সেটা সবথেকে ভালো হয়। কারণ মানুষ হিসেবে আমরা যদিও দাবি করি সবাই মানুষ কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু পার্থক্য থাকে। সেটা বিষয়টি মাথায় রেখে আমাদেরকে চলতে হবে আরকি। তো চলুন পরবর্তী কথাগুলো যদি শুনি। খেতেই হয়, তাহলে তার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া মাংস কিভাবে কাটছেন, সংরক্ষণ করছেন ও রান্না করছেন, তার উপরেও নির্ভর করে মাংসটি কতটা স্বাস্থ্যকর হবে।
কোরবানির মাংস বাড়িতে আসার সাথে সাথে কিংবা বাজার থেকে মাংস কিনে আনার পরে সেটি ভালোভাবে ধুয়ে রক্ত পরিষ্কার করে কেটে নিতে হবে। মাংসের বাইরে যে চর্বি লেগে থাকে সেটি রান্নার আগে কেটে ফেলে দিলে কোলেস্টেরলের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায়। এবং এটা একটা মহাবোকামি। এটা যদি কেউ করেন তাহলে তিনি আসলে আম মাংস যেইভাবে খাওয়া উচিত সেভাবে খাচ্ছেন না। ফলে মাংস থেকে যতটা উপকার পাওয়ার কথা সেটা তিনি পাবেন না। তো চর্বি খেলে চর্বি বাড়ে। এই ধারণাটি একেবারে সম্পূর্ণরকমভাবেই ভুল। যদিও অনেকে ওনারা এটা বিশ্বাস করেন। আপনি মোটা যে হন তার কারণ হচ্ছে আপনার রক্তে যে কোলেস্টেরল বেড়ে যায়, ক্ষতিকর কোলেস্টেরল যেটাকে বলেন এলডিএল সেটা যে বেড়ে যায়, তার মূল কারণ হচ্ছে এই শর্করা জাতীয় খাবার খাওয়া, চিনি জাতীয় খাবার খাওয়া, পায়েস খাওয়া, ফিন্নি খাওয়া, আম ইত্যাদি সমস্যাগুলো। মাংসকে সেটাকে এই সমস্যাগুলোর জন্য মাংসকে দায়ী করা একেবারেই আ মানে বিজ্ঞানসম্মত নয়। চর্বি খেলে চর্বি পেটের মধ্যে হজম হয়ে আমাদের দেহের মধ্যে এমন একটা রাস্তায় প্রবেশ করে যেটা আমাদের এই সমস্যাগুলোকে বাড়ায় না। আর এলডিএল কোলেস্টেরল কার বেশি হবে কম হবে এটা আবার নির্ভর করে মানুষটা কত মোটা কতটা চিকন তার উপরে। ওজন যাদের বেশি তাদের এলডিএলটা সাধারণত কম থাকে, তারা লাল মাংস খেলেও তাদের এলডিএল কম থাকে। যারা আমার মতন হালকা পাতলা তাদের ক্ষেত্রে আমরা চর্বি খেলে আমাদের এলডিএল কোলেস্টেরল বাড়ে। মজার ব্যাপার হচ্ছে যদি আপনার ট্রাইগ্লিসারাইড কম থাকে এবং এইচডিএল বেড়ে থাকে, অর্থাৎ ট্রাইগ্লিসারাইডকে এইচডিএল দিয়ে ভাগ করলে খালি পেটে ১৪ ঘন্টা খালি পেট থাকার পরে রক্ত দিয়ে পরীক্ষা করবেন, লিপিড প্রোফাইল পরীক্ষা, এবং সেখান থেকে রক্তে কতটা চর্বি আছে জেনে নেবেন। তার মধ্যে থেকে ট্রাইগ্লিসারাইডের সংখ্যাটাকে এইচডিএল এর সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগফল ২ এর নিচে থাকে, তাহলে তাদের জন্য এলডিএলটা বেশি থাকাটাই ভালো। তাদের এলডিএল বেশি থাকলেই দেখা গিয়েছে তারা বিভিন্ন অসুখ-বিসুখ থেকে বেঁচে থাকতে পারেন। তাদের অসুখ-বিসুখ কম হয়। তারা বিভিন্ন রকমের সমস্যায় ভোগেন না। আ আর যাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কম, এলডিএল কম তাদের, বা উল্টো করে বললে যে গবেষণাটি করা হয়েছিল এটা দুর্বল ধরনের গবেষণা। কিন্তু এই গবেষণায় দেখা গিয়েছিল যে যেই মানুষগুলো সবথেকে দীর্ঘদিন বেঁচে থাকেন, তাদের এলডিএল ছিল সবথেকে বেশি। যারা তাড়াতাড়ি মরে গিয়েছেন তাদের এলডিএল ছিল কমের দিকে। সুতরাং এলডিএলটা বেড়ে গেলে সেটা আমাদের জন্য ক্ষতিকর। এই গবেষণা সেটাকে একেবারে মানে অ্যা মুখের মধ্যে কষে চড় দিচ্ছে আরকি। এই ধারণার মুখের মধ্যে একটা কষে চড় দিচ্ছে। এই ধারণা থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। এছাড়া মাংস যতটা ছোট ছোট টুকরো করে কাটা যাবে চর্বি ততটাই কাটবে। এ কারণে কিমা, মাংস বাটা বা কাবাবে চর্বি সবচেয়ে কম থাকে। চর্বি বাদ দেয়ার এই ধারণাটাই একটা পাগলামি। ২০২২ সালে নাকি ২১ সালে সম্ভবত প্রকাশিত একটি গবেষণায় গবেষকরা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি যারা হৃদরোগ নিয়ে যাদের মূল বিবেচনা, তাদের একটি এক্সপার্ট দল সিদ্ধান্ত দিয়েছে যে এই মাংসের সঙ্গে যে চর্বি খাই আমরা, এই চর্বি আমাদের হৃদরোগ বাড়ায় এইরকম কোনো প্রমাণ আসলে নাই। এবং সেই কারণে মাংসের সঙ্গে চর্বি খাওয়া বা ডার্ক চকোলেট আকারে চর্বি খাওয়ার ক্ষেত্রে খাবারের মানে প্রাকৃতিক খাবারের অংশ হিসেবে যে আমরা চর্বি খাই, সেই চর্বি খাওয়ার ক্ষেত্রে তারা বলেছেন কোনো উচ্চ সীমা বেঁধে দেওয়ারও কোনো কারণ নাই। অর্থাৎ আপনি যত খুশি খেতে পারেন। এটাতে ক্ষতির কিছু নাই। কিন্তু দুঃখজনক আমাদের দেশের কার্ডিওলজিস্টরা সেই গবেষণার কথা জানেনই না। সেই এক্সপার্টদের যে এই মতামত সম্পর্কে জানেন না। তো ফলে উনারা এখনো বলে যাচ্ছেন, "চর্বি কাটাও, চর্বি কাটাও।" অথচ চর্বি কাটিয়ে নিজের পায়ে কুড়াল মারছি আমরা। মাংস কাটা শেষে সেটি ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুক্ষণ পানিতে সেদ্ধ করতে হবে। এতে মাংসের ভেতরে যে চর্বি তা গলে যাবে। মাংস কিছুক্ষণ ফুটে ওঠার পর দেখবেন পানিতে চর্বির স্তর উঠে এসেছে। এই পুরো পানিটা ফেলে দিলে মাংসের চর্বি অনেকটাই বেরিয়ে যাবে। তবে চর্বির সাথে মাংসের ভিটামিনস ও মিনারেলসও বেরিয়ে যায়। সেক্ষেত্রে মাংস খাওয়ার স্বাস্থ্য উপকারিতাও অনেকখানি কমে যাবে। তাহলে এই পাগলামি করার কি দরকার? মাংসে থাকা ফ্যাট আরও কমাতে এই সেদ্ধ মাংস বা কাঁচা মাংসে ভিনেগার, লেবুর রস, টক দই বা পেঁপে দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। তাহলে একদিকে যেমন কম সময় মাংস সেদ্ধ হবে, তেমনি চর্বির ক্ষতিকর প্রভাব অনেকটাই কাটানো যাবে। এবং এটাকে খেতে মনে হবে আপনি কাগজ চিবুচ্ছেন। তো এটার কোনো উম মানে নেই, এবং যেহেতু চর্বি যে আমাদের জন্য ক্ষতিকর, এটা উম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বরং উল্টোটাই এখন বিশেষজ্ঞরা বলছেন। এ বিষয়ের আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি যদি এই কথা বলে যে চর্বি খাওয়ার ক্ষেত্রে উচ্চ সীমা দিতেও আমরা অক্ষম। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিকভাবে খাবার খেলে মানুষ যতটাই খায়, তার যতটা খাওয়া সম্ভব সে খায়, তারপরেও তার হৃদরোগ হয় না। তার রক্তের নালিতে চর্বি জমে না। সুতরাং এক্ষেত্রে কাউকে বলার উপায় নেই যে আপনি এতটা চর্বি খাবেন বা চর্বি ফেলে দিয়ে খাবেন। রিকমেন্ডেশন এ এসে গিয়েছে কিন্তু আমাদের এই যে উনারা জানেন না। এরকম একটা ভিডিও করার সময় যে পরিমাণ গবেষণা বা খোঁজ খবর নিয়ে ভিডিওটা করা দরকার, করেননি। অত্যন্ত দুঃখজনক।
পানিতে সেদ্ধ করা এবং চর্বি ছড়ানো এই মাংস কম তেল দিয়ে রান্নার চেষ্টা করুন, যতটুকু না দিলেই নয়। তেলের ক্ষেত্রে সয়াবিন তেল, ঘি, মাখন, ডালডার পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ঘি, মাখন যদি ব্যবহার করেন, ডালডাটার দিকে যাব না। ডালডাটা বিশেষ উপকারী না। নারকেল তেল বা পাম অয়েল দিয়ে রান্না করতে পারেন। যাদের ঘি মাখনের কেনার ক্ষমতা নেই, আ তাদের ক্ষেত্রে কিন্তু তাহলে এটা উপকারী হবে। এই তেলগুলো আ বা এই চর্বিগুলো যেগুলো স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো সম্পর্কে ওনারা বলবেন, স্যাচুরেটেড ফ্যাট খেলে আপনার সর্বনাশ হয়ে যাবে। গবেষণায় দেখা গিয়েছে স্যাচুরেটেড ফ্যাটটাই আসলে সবথেকে স্টেবল ফ্যাট, সবথেকে স্থিতিশীল ফ্যাট। এটাকে গরম করলে এটা নষ্ট হয় না। ওইদিকে সয়াবিন তেল এমনকি অলিভ অয়েল গরম করলে এই জিনিসটা ট্রান্স ফ্যাটে রূপান্তর হয়ে যায়। এর একটা বিশাল অংশ ট্রান্স ফ্যাটে পরিবর্তন হয়, যেটা মানুষের জন্য ভয়ংকর রকম বিষ। প্রফেসর ডক্টর রবার্ট লাস্টিগ এই ট্রান্স ফ্যাট খাবার ব্যাপারে সাংঘাতিকভাবে আমাদেরকে সাবধান করেন। অথচ এই যদি আপনি অলিভ অয়েল দিয়ে রান্না করেন, তাহলে আপনার খাবারে ট্রান্স ফ্যাট চলে আসার সম্ভাবনা। ওদিকে ঘি, মাখন দিয়ে যদি রান্না করেন, তাহলে সেটা আসবে না। গরুর চর্বি জমিয়ে রেখে সেটা দিয়ে রান্না করুন। সেটাও আপনার ট্রান্স ফ্যাটে পরিবর্তন হবে না। কারণ এটাও স্যাচুরেটেড ফ্যাট প্রধানত। সুতরাং এই অ্যাম ভালো জিনিসকে ফেলে রেখে তারপরে এই যে অ্যাম অ্যা তেল জাতীয় যে উদ্ভিজ্জ তেলগুলো, যেগুলো মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই তেলগুলো খেলে আমাদের কোলেস্টেরল কমে, কিন্তু কোলেস্টেরলের পরিবর্তে ফাইটোস্টেরল নামে একটা ক্ষতিকর জিনিস শরীরের মধ্যে বেড়ে যায়। এদিকে কারো কোনো মাথা মনোযোগ নেই। উনারা শুধুমাত্র কোলেস্টেরল কমানোর তালে রয়েছেন। কারণ কোলেস্টেরল কমানোর জন্য একটা ঔষধ রয়েছে যার নাম স্ট্যাটিন। সেই স্ট্যাটিন খাইয়ে কোলেস্টেরল কমানোর চেষ্টা করা যায়, যাতে রোগী হাজারো রকমের অ্যা স পা পার্শ্ব প্রতিক্রিয়ায় ভোগেন এবং তার জীবনের গুণগত মান অত্যন্ত খারাপ হয়ে যায়। তার ডায়াবেটিস হবার সম্ভাবনা বেড়ে যায়। তাও আমরা সেটাকে খাইয়ে চলেছি। কিন্তু ভালো জিনিস খেতে দেব না। কেন? কারণ হচ্ছে আমাদের তাই বইয়ে লেখা ছিল। গা রাগে মানে মানে তালু গরম হয়ে যায়। আবার কোনো প্রকার তেল ছাড়াও গরুর মাংস রান্না করা যায়। এ নিয়ে অনলাইনে এবং রান্নার বইয়ে অনেক রেসিপি আছে, সেগুলো চেষ্টা করে দেখতে পারেন। এই পাগলামিও করবেন না। যদি রান্না করতে চান, সুস্বাদু রান্না করতে চান, তাহলে চর্বি সহ রান্না করবেন। চর্বি দিয়ে রান্না করবেন। ঘি, মাখন দিয়ে করতে পারলে সবথেকে ভালো হবে। যদি না পারেন, তাহলে নারকেল তেল বা পাম অয়েল এগুলো ব্যবহার করতে পারেন। উম কাঁচা যদি অলিভ অয়েল খান, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু ওই পুড়িয়ে এটা দিয়ে রান্না করে খাবেন না, কারণ তাতে ট্রান্স ফ্যাট থাকবেই। আর অন্য তেলগুলো সর্ষের তেল থেকে শুরু করে বাকি সয়াবিন তেল, সূর্যমুখী তেল, ক্যানোলা তেল, রাইস ব্র্যান তেল, ভুট্টার তেল সমস্তগুলোকে বাড়ি থেকে বিদায় করুন। এগুলো আমাদের জন্য ভয়ংকর রকম ক্ষতিকর। গরুর মাংস বেশি তেল মশলা দিয়ে কষিয়ে ভুনা করে রান্না না করাই ভালো। এর চাইতে ভালো ঝোল করে মাংস রান্না করা। সেক্ষেত্রে খাবার সময় সেই ঝোল এড়িয়ে যেতে হবে, শুধু মাংস খেতে হবে। এটাও একটা আহাম্মকের মতন কথা হলো। তার কারণ হচ্ছে, একটু আগে শুনলেন যে সিদ্ধ করে ফেললে এর মাংসের ভেতরের যে পুষ্টি উপাদানগুলো সেগুলো বেরিয়ে আসে পানির মধ্যে। তো আপনি যদি ঝোল করে রান্না করেন, তাহলে ঝোলটার মধ্যেই এই ভালো জিনিসগুলো বেরিয়ে আসবে। আর আপনি শুধু মাংসটাকে তুলে খেয়ে ফেললেন, তাহলে ভালো জিনিসগুলো রয়ে গেল আপনার ঝোলের মধ্যে। আর আপনি খেলেন না। আর এদিকে চিবিয়ে গেলেন কাগজের মতন এই শুকনো খসখসে মাংস। কোনো যুক্তি নেই আসলে। যদি পুষ্টি পেতে চাই, তাহলে আমাদের খাওয়া উচিত এই সহ, অ্যা ঝোলটা সহ, বা এমনভাবে রান্না করা উচিত যাতে করে মাংসের ভেতরেই ঝোলটা থাকে, জুসটা থাকে। কারণ তার মধ্যেই রয়েছে পুষ্টি উপাদানগুলো। তবে সবচেয়ে ভালো রেড মিট আগুনে ঝলসে খেতে পারলে। এতে তেল, চর্বি, কোলেস্টেরল অনেকটাই চলে যায়। এই কথা শুনলে অবশ্য ওই আমাদের সাব্বির ভাই যে একজন আছেন বিভিন্ন দেন। উনি অবশ্য সঙ্গে লাফিয়ে বলবেন, "না, ক্যান্সার হয়ে যাবে।" আম রান্না করে এই ঝলসে মাংস আমরা খেতে পারি। এটা আসলে খুব ক্ষতিকর নয়। এতে তেল কিছু কমে যায়। যেটা উপকারী নয়। কিন্তু সুস্বাদু খাবার হিসেবে, মানে তারপরেও যে পরিমাণ তেল মাংসের মধ্যে থেকে যাবে, সেটা আসলে খুব সাংঘাতিক রকমের ক্ষতিকর তা নয়। তবে কেউ যদি আবার সিদ্ধ করে সেই মাংসকে দিয়ে তারপরে কাবাব বানানোর চেষ্টা করেন, এরকম ঝলসে খাবার চেষ্টা করেন, তাহলে সেটা হবে অ্যা ২য় মাত্রার আহাম্মকি আরকি, বোকামি। এজন্য পুড়িয়ে তৈরি করা গ্রিল বা শিক কাবাব, জালি কাবাব এগুলো খেলে ক্ষতির আশঙ্কা কম থাকে। এছাড়া রেড মিট উচ্চ তাপে ভালোভাবে সেদ্ধ করে খেতে হবে, অর্থাৎ মাংসগুলো যেন একদম নরম হয়ে যায়। আধা সেদ্ধ মাংস বা রেয়ার টু মিডিয়াম স্টেক পরিহার করাই ভালো, কেননা কাঁচা বা আধা সেদ্ধ মাংসে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে। মাংস যেহেতু ছোট ছোট টুকরো করলে চর্বি কেটে যায়, তাই চেষ্টা করতে পারেন মাংস কিমা করে বা মাটা মাংসের কাবাব বানিয়ে খেতে। মাংস ওই যে খেলে আমাদের ব্যাকটেরিয়ার সম্ভাবনা থাকে। সেই ঝুঁকি খানিকটা আমরা দেখেছি। যদি রান্নাটা একেবারেই কাঁচা থাকে, তো রান্নাটা একটু ভালো করে করাটাই আ নিরাপদ হবে এক্ষেত্রে। যদিও মানুষের পেট এমনভাবে তৈরি, যেখানে এই জাতীয় ব্যাকটেরিয়া গেলে তাদের নষ্ট হয়ে যাবার কথা।
যদি না আমরা এর সঙ্গে অন্য জিনিস খেয়ে পেটের অ্যাসিডকে দুর্বল করে ফেলি। খাবার সময় পানি খেয়ে অ্যাসিডকে খানিকটা দুর্বল করতে পারি। খাবার সময়ে আমরা যদি ভাতের সঙ্গে মিশিয়ে খাই তাহলে ভাত গিয়ে এই অ্যাসিডের সঙ্গে মিশে অ্যাসিডের যে ক্ষমতা ছিল সেটাকে কমিয়ে ফেলবে। শুধু একটা অ্যাসিডের বাটির মধ্যে যদি মাংস ছেড়ে দিই তাহলে একরকম কথা। আর তার মধ্যে যদি আমি মাংসও দিলাম আর সঙ্গে ১ বাটি ভাত ঢেলে দিলাম, তাহলে অবশ্যই মাংসটা আর সমস্ত অ্যাসিডের যে প্রভাব সেটা পাবে না। তো মাংসটা যদি সঠিকভাবে হজম হয় আমাদের পেটের অ্যাসিডে, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস সমস্ত কিছুর মরে শেষ হয়ে যাবার কথা। কারণ ওই অ্যাসিড এই ভাইরাসকেও হজম করে ফেলবে আসলে। তো এই বিষয়টিও খেয়াল রাখা দরকার। তো অ্যাম মাংস ভালো করে রান্না করে খাওয়াটাই ভালো। এক্ষেত্রে মানে এর বিপক্ষে কাঁচা মাংস কেউ বলেন যে খাওয়া যায় এবং পেটে হজম হয়ে যায় এবং তাতে কোনো বিপত্তি তারা দেখতে পান না। কিন্তু আমি যেহেতু এই বিষয়ে নির্ভরযোগ্য গবেষণা এখনো দেখতে পাইনি, আমার চোখে পড়েনি। সে কারণে এই নিয়ে খুব বড় করে বলব না। তবে যৌক্তিকভাবে যেহেতু আমাদের পেটটা হচ্ছে সাংঘাতিক অ্যাসিডিক একটা পরিবেশ, সেই পরিবেশে মাংস পড়লে সেই মাংস যে মাংসের ভিতরে যাই থাকুক সেটা যে একেবারে গলে হজম হয়ে যাবে, এটা তো স্বাভাবিক, যৌক্তিক। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে মনে হয় যে তাদের দাবিগুলো হয়তো মিথ্যে দাবি নয়। যদিও আমি বলছি না যে আমরা কাঁচা মাংস খাবো। রান্না করা গরুর মাংস ফ্রিজে রাখলে বা কিছুক্ষণ ঠান্ডা পরিবেশে রাখলে এর উপর তেলের একটি আস্তর পড়ে, সেটি ফেলে দিলেও ফ্যাট অনেকটাই কমানো সম্ভব। ভালো জিনিসকে যদি ফেলে দিতে চান তাহলে এই কাজ করতে পারেন। এটা আমার মতে অত্যন্ত বোকার মতন আরকি কাজ হবে। আবার মাংসের তৈরি ভাজা আইটেম যদি তেল তেলে মনে হয় তাহলে খাবার আগে টিস্যুতে বাড়তি তেল শুষে নিতে পারেন। আবার ব্যাপার নিয়ে আসা Introducing চলবে। the English test designed for you. Convenient, fast, affordable. ভাগ। বাংলাদেশের আবহাওয়ায় মাংস বেশিক্ষণ বাইরে রাখলে তাতে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা থাকে। তাই মাংস বাসায় আনার সাথে সাথে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন রক্ত মিশে না থাকে। এরপর যতটুকু রান্না করা সেটা রান্না করে ফেলবেন আর বাকিটা ফ্রিজে সংরক্ষণ করবেন। মানে ফ্রিজে সংরক্ষণের সময় মাংসগুলো ফুড গ্রেডেড জিপলক ব্যাগ কিংবা ফুড গ্রেডেড পাত্রে রাখা স্বাস্থ্যসম্মত। বাজারের সস্তা প্লাস্টিকের ব্যাগ কোনো অবস্থাতেই ব্যবহার করবেন না। ফ্রিজে সংরক্ষণ করা সম্ভব না হলে মাংস জাল দিয়ে অনেক দিন রাখা যায়। এক্ষেত্রে মাংসটি ৬ ঘন্টা পর পর জাল দিতে বলেছেন পুষ্টিবিদ চৌধুরী তাসনিম হাসিন। আর যেমনটি বলেছিলাম, এই সেদ্ধ করা মাংসের পানি যতবার ঝরিয়ে নেবেন ততই চর্বি কমবে, তার সাথে অবশ্য পুষ্টিগুণও বেড়ে যাবে। সেটা বোকামি হবে। কোরবানির ঈদের সময় দেখা যায় সকাল বিকাল রাত শুধু গরুর মাংসের নানা পদ খাওয়া হচ্ছে, কিন্তু পুষ্টিবিদদের মতে এতে স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। এ কারণে একদিনে কয়েক পদের রেড মিট রান্না না করে মাংসের পাশাপাশি প্রতিবেলায় যথেষ্ট সবজি যেমন মিষ্টি কুমড়া, লাউ, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে অথবা টমেটো, শসা, গাজর, লেবু দেওয়া সালাদ রাখতে পারেন। যদি সালাদ খেতে আপনার ভালো লাগে তাহলে করতে পারেন সেটা। কিন্তু মাংসটাকে ভিন্ন খান। যখন সালাদ খেতে ইচ্ছে করে সেই বেলাতে শুধু সালাদই খান। আর অন্য বেলায় যখন আপনি সালাদ খাবেন না তখন মাংসটা খান। তাহলে মাংসটা যথাযথভাবে হজম হবে, আপনার দেহের উপকারের কাজে লাগবে। আর সালাদ খেতে ভালো লাগে সেজন্য তো আপনি ভিন্ন বেলায় সালাদটা খেলেন। তাহলে মাংসের হজমের প্রক্রিয়ায় সালাদ গিয়ে ভেজাল করতে পারবে না। এভাবে যদি খান তাহলে উপকার বেশি পাবেন। মাংসের সঙ্গে রুটি, ভাত, পরোটা এগুলো না খাওয়াই সবথেকে ভালো। আম যদি বছরে ১ দিন ২ দিন খেয়ে নেন আম তাহলে হয়তো সাংঘাতিক কিছু হবে না। কিন্তু যারা অলরেডি অসুস্থ, যাদের ডায়াবেটিস রয়েছে বা উচ্চ রক্তচাপ রয়েছে বা হৃদরোগ রয়েছে, কিডনির অসুখ রয়েছে, তাদের এই কাজগুলো করা ঠিক হবে না। সবজিতে থাকা ফাইবার মাংসের চর্বি হজমে সাহায্য করে। এছাড়া সবজি থাকার কারণে মাংস খাওয়ার পরিমাণও কিছুটা কমানো যায়। সবজি থাকা ফাইবার মাংস হজম করতে সাহায্য করে এটার একটা প্রমাণ আসলে চাই। কারণ কথাটা অত্যন্ত বোকার মতন কথা হয়ে গেল। ফাইবার হচ্ছে এমন জিনিস যেটা মানুষের যে পাকস্থলী, মানুষের যে হজম প্রক্রিয়া তার মধ্যে আসলে হজম হয় না। স্বাভাবিকভাবে সাধারণভাবে বলা হয় যে ফাইবার আমরা হজম করতে পারি না। আমাদের বৃহদন্ত্র যেটা রয়েছে সেখানে কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই ফাইবারকে ভাঙতে পারে, ভেঙে বিউটারিক অ্যাসিড বলে একটা জিনিস তৈরি করে দিতে পারে। যেটা আমাদের দেহ সামান্য পরিমাণে শুষে নিতে পারে। কারণ আ যে বৃহদন্ত্রে সাধারণত পানি ছাড়া অন্য কিছু সেখান থেকে শুষে নেয়া হয় না। আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যেই মানুষের দেহের প্রয়োজনীয় যে পুষ্টিগুণগুলো সেগুলোকে শুষে নেয়া হয়। সুতরাং আম যে ফাইবার আমরা হজমই করতে পারি না, সেই ফাইবার আমাদেরকে মাংস হজম করতে সাহায্য করবে। ব্যাপারটা একটুখানি আম আ অযৌক্তিক দাবি। তবে যদি কোনো নিশ্চিত প্রমাণ থাকে তাহলে আমি সে কথা মানতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। তো আম এই ফাইবার খেয়ে আরেকটা কথা কি বললেন? একবার শুনে আসি। সবজিতে থাকা ফাইবার মাংসের চর্বি হজমে সাহায্য করে। এছাড়া সবজি থাকার কারণে মাংস খাওয়ার পরিমাণও কিছুটা কমানো যায়। মাংস কম করে খাওয়ার যেহেতু যৌক্তিক কোনো কারণ নেই, সুতরাং সবজি খেয়ে যদি আপনি কিনতে না পারেন তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু সবজি খেয়ে মাংসের জায়গা ভরে রাখার চেষ্টা করার কোনো মানে নেই। মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই মনে করি যে একটা নির্দিষ্ট পরিমাণ না খেলে আমাদের ক্ষুধা মিটবে না।
কিন্তু যারা মাংস খান, চর্বিযুক্ত মাংস যারা খান, তারা জানেন, তারা মানে আপনারা পরীক্ষা করলে আপনারাও দেখতে পাবেন যে চর্বিযুক্ত মাংস খেলে আপনি সাধারণত যেই পরিমাণ ভাত আমরা খাই, তার অনেক কম, তার তুলনায় অনেক কম খেলেও আপনার পেট ভরে যাবে এবং আপনার আ ওই প্রপার স্যাটাইটি যেটাকে বলা হয় যে একদম পেট ভরে গিয়েছে সেই অনুভূতিটা হবে। তো সাধারণভাবে আমরা মনে করি যে আমি যদি এই ১.৫ কেজি ভাত এবং সালাদ এবং এটা সেটা না খাই তাহলে আমার পেটটা ভরবে না। কিন্তু মাংস খেলে কিন্তু ব্যাপারটা সেভাবে হয় না। মাংস খেলে আরো অনেক কম পরিমাণ খেলেই ২০০ গ্রাম, ২৫০ গ্রাম, ৩০০ গ্রাম মাংস খেলে কারো ক্ষেত্রে যদি মানুষটা বড় হয় তাহলে তো আরেকটু বেশি খেতে পারেন। খেলে আপনার পেট ভরে যাবে এবং আপনি আর ক্ষুধার্ত অনুভব করবেন না হয়তো পরবর্তী ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ১৫ ঘন্টা ধরে। সুতরাং দিনে একবার খেয়ে তখন দিন যাপন করাটা খুব কঠিন হয় না। যদিও ২ বেলা খাওয়াটা উপকারী। কারণ দেহের ওই প্রোটিনের চাহিদা মেটানোর জন্য ২ বেলা খাওয়াটা নিরাপদ। খাদ্যাভ্যাস ও একটি ভারসাম্যের মধ্যে থাকে। এছাড়া গরুর মাংসের কাবাব বানানোর সময় কিমার সাথে ডাল অথবা অন্যান্য খাদ্য উপাদান ব্যবহার করা হলে গরুর মাংস কম খাওয়া হয়। এটা আরেকটা বোকামি। ডাল এবং গরুর মাংস একত্র করতে নেই। ডালের মধ্যে ফাইটিক অ্যাসিড আছে অ্যাম এবং আরো কিছু উপাদান রয়েছে যেগুলো মাংসের যে ভালো জিনিস, মাংসের মধ্যে যে মিনারেল গুলো, সেই মিনারেল গুলোকে কামড়ে ধরে থাকে অ্যা অ্যা কিলেটিং বলা হয়। এই কিলেট করে এবং ফলে সেটা পায়খানার সঙ্গে বেরিয়ে যায়। আমাদের দেহ সেটাকে আর শুষে নিতে পারে না। তো সেজন্যে মাংস যখন খাবেন তখন এর সঙ্গে না দিবেন বাদাম, না দিবেন ডাল, না অন্য কিছু। মাংস হবে মাংস। সেটাকে ভেজে খেতে পারলে সবথেকে ভালো। আর যদি ভেজে খেতে না পারেন তাহলে সামান্য পেঁয়াজ দিয়ে রান্না করুন বা এই যে মসলাগুলো কম দিয়ে রান্না করুন এবং সেটাকে শুধু মাংস হিসেবে খান। তাহলে উপকার সবথেকে বেশি হবে। আর যদি কারো সেই উপায় না থাকে তাহলে অবশ্যই খানিকটা এটার সেটার সঙ্গে মিশিয়ে খাবেন। কিন্তু তাতেও তুলনামূলকভাবে আপনি ওই শুধুই মাত্র এই জিনিসগুলো এই যে শাকসবজি খাওয়ার তুলনায় মাংস সঙ্গে থাকলে উপকারটা বেশি পাবেন। এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস রান্না করে পরিমিত হারে খেলে যে কোনো স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে সুস্থ থাকা সম্ভব। তবে মাংস যদি বেশি খাওয়া হয়েই যায় তাহলে কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি থাকে। এক্ষেত্রে না, প্রচুর পরিমাণে পানি, শরবত, ফলের রস, ইউসুফগুলের ভুসি ও অন্যান্য তরল খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। এছাড়া এটা একটা সাংঘাতিক ক্ষতিকর যার ডায়াবেটিস রয়েছে, যার উচ্চ রক্তচাপ রয়েছে, তিনি যদি এরকম এই যে জুস খাওয়া শুরু করেন, পানি খেলে ঠিক আছে, কিন্তু যদি এই যে ফলের রস, জুস এগুলো খাওয়া শুরু করেন, তাহলে তার সর্বনাশ হবে। তো অ্যা এই কাজগুলো করবেন না। নিজেদের ১২ টা বেজে যাবে। স্বাস্থ্যের ১২ টা বেজে যাবে। মাংসের অতিরিক্ত ক্যালোরি পোড়াতে প্রতিদিন নিয়মিত হাঁটা বা ব্যায়ামের অভ্যাস করতে বলা হয়েছে। তবে খাওয়ার পরপরই ব্যায়াম করতে যাবেন না। খাওয়া দাওয়ার পর কিছুটা বিরতি দিয়ে ব্যায়াম করুন। ব্যায়াম করাটা স্বাস্থ্যের জন্য ভালো। সেজন্য ব্যায়াম করতে পারেন। কিন্তু ক্যালোরি পোড়ানোর জন্য ব্যায়াম করতে হবে এই ধারণাটাও আসলে একটি কি বলবো ভুল ধারণা। বোকার মতন ধারণা। অ্যাম ডক্টর রবার্ট লাস্টিং পরিষ্কার বলেন, "You cannot outrun a bad diet" অর্থাৎ আপনার ডায়েট যদি খারাপ হয় তাহলে দৌড়ে আপনি সেটাকে জয় করতে পারবেন না। সুতরাং ডায়েটটাকে গুরুত্ব দিন, সঠিক খাবার খান, তাহলে আপনার না ছুটলেও চলবে। আমি আমি কিন্তু দৌড়ই না এবং প্রতিদিন ৪ টে করে ডিম খাই, ৫ টে করে ডিম খাই এবং সঙ্গে ঘি খাই ২ টেবিল চামচ, ৩ টেবিল চামচ প্রতিদিন। সঙ্গে মাংস যদি যেদিন আমার খাবার হয়, সেদিন মাংস খেয়ে নেই ১ বাটি এবং এটা আমি খুব ঘনই করি। এই হচ্ছে আমার স্বাস্থ্যের অবস্থা। ওজন বাড়ে না এবং এই ক্যালোরি পোড়ানোর জন্য দৌড়ানো আমাকে দৌড়তে হয় না। তো আশা করি আমাকে উদাহরণ হিসেবে এখানে উপস্থাপন করলাম আমি। আমি যে একমাত্র ঘটনা এই ক্ষেত্রে তা নয়। আপনি নেটে সার্চ করলে এরকম হাজার মানুষ পাবেন যারা একই ফলাফল পাচ্ছেন। আমেরিকার এক ভদ্রমহিলা আছেন যিনি প্রতিদিন ৬,০০০ ক্যালোরি খান মাংসের মাধ্যমে। তিনি আমার মতন শুকনা, ওজন নেই। আর যারা ভাত রুটি ঠেসে খাচ্ছেন, মাংস কম খাচ্ছেন, তারা ফুলে ঢোল হয়ে গিয়েছেন। তাদের ডায়াবেটিস হচ্ছে, তাদের হৃদরোগ হচ্ছে ইত্যাদি এই ক্রনিক যে অসুখগুলো, আধুনিক সভ্যতার যে অসুখগুলো সেগুলো হচ্ছে। তো এইগুলো থেকে বেঁচে থাকতে গেলে আমাদের খাদ্যটাকে ঠিক করতে হবে। খাবার থেকে শর্করা বাদ দিলে এই অসুখগুলো আস্তে চলে যেতে শুরু করে। আর শর্করা আমরা কোত্থেকে পাই? যদি বা শর্করা কোথায় নাই? প্রশ্নটা সেভাবে করলে ভালো হবে। সেটা হচ্ছে মাংসের মধ্যে শর্করা নাই। মাংসের মধ্যে চর্বি আছে এবং প্রোটিন আছে এবং সঙ্গে ভিটামিন, মিনারেল আছে। সুতরাং মানুষের পক্ষে শুধুই মাত্র মাংস খেয়ে জীবন ধারণ করা সম্ভব এবং সুস্থ থাকা সম্ভব এবং শুধু সুস্থ নয়, অন্য সবার তুলনায় বেশি সুস্থ থাকা সম্ভব। বিবিসি বাংলা এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া ওনাদের কথাগুলো এইভাবে যদি আপনারা অনুসরণ করেন তাহলে নিজের ঠ্যাঙে কুড়াল মারা হবে।
যদি করতে চান তাহলে সেটা আপনাদের খুশি। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি আপনাদেরকে উৎসাহিত করব সেটা করতে। আ এবং যদি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, জানার বিষয় থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।